আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গণিত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব সে অধ্যায়টির নাম দ্বিপদী বিস্তৃতি। গতদিন আমি দ্বিপদী বিস্তৃতির উপর একটা সেশন পরিচালনা করেছি, সেটা আমি অন্য বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই, যেগুলো তোমাদের কাজে লাগবে। এবং গত ক্লাসের শেষে আমি তোমাদের বলেছিলাম এই অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং ফাইনাল পরীক্ষাতে এই বিষয়ের ওপর এখানে প্রশ্ন করা হয়ে থেকে থাকে এবং তোমাদের জানা খুবই প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, গতদিন আমি আচ্ছা, তো এখানে তাহলে আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আরোহ বিধি, আরোহ পদ্ধতি, তারপরে আরোহ পদ্ধতির ধাপ সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আরোহ পদ্ধতি ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করেছিলাম। তারপর সেখান থেকে আমি একটা দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী রাশি, দ্বিপদী উপপাদ্য, তারপর এগুলো নিয়ে আলোচনা করে বিস্তারিত আলোচনা করেছি। এবং দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ নির্ণয়, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং সেগুলোর আলোকে আমি কিছু প্রবলেমও সলভ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, দ্বিপদী উপপাদ্য নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে একটা বিষয় আলোচনা করতে হয়। দ্বিপদী উপপাদ্য কাজ করতে গেলে দ্বিপদী উপপাদ্যের যে পদগুলো থাকে, সে পদগুলোর প্রতিটি পদের কিছু ধ্রুবক সহগ থেকে থাকে। সেই ধ্রুবক সহগ পদগুলো বের করার জন্য আরও কিছু একটা সহজ পদ্ধতি আছে। সেই সহজ পদ্ধতি হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র। সে প্যাসকেলের ত্রিভুজ সূত্র নিয়ে একটু প্রথমে আলোকপাত করতে চাই। যদি এরকম হয়ে থাকে কি বলছি আমি? প্যাসকেলের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র। তাহলে আমাদের একটু জানবো যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র কাকে বলা হয়। একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। নিম্নের ত্রিভুজ কার সংখ্যাবিন্যাস বিন্যাসকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। তাহলে আমি কি বলছি? নিম্নের ত্রিভুজ আকার সংখ্যা বিন্যাসকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। তাহলে ত্রিভুজ সূত্রের একটা তাহলে কি বলা হয়? ত্রিভুজ সূত্র ওটা লেখার সময় আমরা একটা লিখে থাকি। এর প্রথম দুটি সারির পর এর প্রথম দুইটি সারির পর যে কোনো সারির পদগুলি নির্ণয় পদ্ধতি নিম্নরূপ। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, কি লিখেছি? প্যাসকেলের ত্রিভুজ সূত্র। নিম্নের ত্রিভুজাকার সংখ্যাবিন্যাসকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। এর প্রথম দুইটি সারির পর যে কোনো সারির পদগুলির নির্ণয় পদ্ধতি নিম্নরূপ। তোমরা একটু দেখো, একটা বোর্ডের দিকে লক্ষ্য করো। তার প্রথম দুটি সারি লিখলাম আমরা 1 1, তারপর কি লিখছি? 1 1 2, 1 1 3
3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো এভাবে অগ্রসর হওয়া যাবে আর কি এভাবে তোমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ওই যে বিস্তৃতি দেওয়া থাকবে যে বিস্তৃতির জন্য তোমরা পদগুলি সহগ বের করতে চাও সেই বিস্তৃতি কত ঘাতের সেটার উপর ডিপেন্ড করবে সেটার উপর নির্ভর করে তুমি কত যদি তোমাদের এরকম হয় যে পাওয়ার 6 যদি n এর মান যদি 6 হয়ে থাকে তাহলে সপ্তম সারি পর্যন্ত তোমরা আসবা আর এখানে একটা জিনিস সব সময় দুই প্রান্তবিন্দুর সহগ 1 দুই প্রান্তবিন্দুর সহগ 1 এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে দুটি আমি প্রথমে বলেছি এর প্রথম দুটি সারির পর যে কোনো সারির পদগুলি নির্ণয় পদ্ধতি নিম্নরূপ তাহলে এটা একটা সারি এটা একটা সারি তারপর পরের সারিগুলোকে ক্যালকুলেশন করতে হচ্ছে অর্থাৎ প্রান্ত বলেছি প্রান্ত অবস্থানে যে সহগের মান থাকবে সেগুলো 1 1 এবং এই দুটির যোগফল 2 একই অবস্থা যখন এখানে প্রান্ত নিয়ে এসে 1 আর 2 3 এখানে কি আছে 2 আর 1 এর 3 একই অবস্থায় এলেক্সে 4 6 এত তো আমরা এভাবে আমরা অগ্রসর হতে পারি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানলাম প্যাসকেলের ত্রিভুজ চিত্র কেমন হয় এবং কাকে বলা হয়ে থেকে থাকে তাহলে এখন আমরা গতদিন যেহেতু একটা দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ নিয়ে আলোচনা করেছি আজকে আমি মধ্য পদ নিয়ে আলোচনা করতে চাই কারণ এখানে তিনটা জিনিস সামনে আলোচনা করা আমাদের খুবই ইমার্জেন্সি হয় যে আমাদের সাধারণ পদ মধ্য পদ এগুলো নিয়ে আলোচনা করা খুবই দরকারি একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এই পেন ড্রাইভ ঢোকায় তো আমার মতো করে আমার দিচ্ছে এগুলো তো সবগুলো এলোমেলো হয়ে গেছে তো তাহলে মধ্যপদ নিয়ে কথা বলবো আমরা তো মধ্যপদ নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো মধ্যপদ মিডিল টার্ম মধ্যপদ কাকে বলা হয়ে থেকে থাকে তাহলে আমরা কি বলছি একটা সাধারণ বিস্তৃতির মধ্যপদ বলছি দুয়ের অধিক পদ বিশিষ্ট তোমরা বোর্ডে দেখলে দুয়ের অধিক পদ বিশিষ্ট দুইয়ের অধিক পদ বিশিষ্ট বহুপদীর যে পদটির বা পদ্বয়ের উভয় পাশে সমান সংখ্যক পদ থাকে তাকে মধ্যপদ বা মধ্যপদ্বয় বলা হয়ে থেকে থাকে
তাকে তাকে বা তাদেরকে মধ্যপদ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা দেখো আমি কি লিখেছি, দুইয়ের অধিক পদ বিশিষ্ট বহুপদীর যে পদটির বা পদদ্বয়ের উভয় পাশে সমান সংখ্যক পদ থাকে তাকে বা তাদেরকে মধ্যপদ বলা হয়। তাহলে যদি বলা হয়ে থেকে থাকে, তাহলে আমরা একটু দেখি, তাহলে একটা সাধারণ বিস্তৃতির জন্য যদি আমাদের কি হয়ে থেকে থাকে, তাহলে এন যদি একটা স্বাভাবিক সংখ্যার যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে, এর জন্য এত এর বিস্তৃতিতে মধ্যপদ অথবা পদদ্বয় মধ্যপদ তাহলে কি আসছে, মধ্যপদ বা মধ্যপদদ্বয়, তুমি যাই বলে থাকো, বা মধ্যপদদ্বয়, এটা আমরা এখন এটা দেখানোর চেষ্টা করব। যদি এত বিস্তৃতিতে মধ্যপদ বা পদদ্বয় যদি হয়ে থেকে থাকে, তাহলে আমাদের কত হবে। মধ্যপদ শুধু লিখলেই চলবে, পদদ্বয় না লিখলেও চলবে, সমস্যা নেই। তাহলে এখন এখানে আসছে, তাহলে এন এর আমরা পরিচয় দিয়েছি, কি পরিচয় দিয়েছি, এন একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান। স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান যদি হয়ে থেকে থাকে, তাহলে এখানে দুটা ক্ষেত্র আসে। একটা, এন জোড় সংখ্যা হলে পদ সংখ্যা কত হবে আমাদের, জোড় সংখ্যা হলে মোট পদ সংখ্যা n+1। তাহলে কি হলো, n জোড় হলে মোট পদ সংখ্যা কত হবে, n+1। এটা কি আছে, জোড় হলে তার আমাদের কি আছে, যা বিজোড়, পদ সংখ্যা হবে বিজোড়। এক্ষেত্রে মধ্যপদ হবে একটি, তো পদ হবে একটি এবং তা n/2+1 তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমি কি বলেছি, এন জোড় সংখ্যা হলে মোট পদ সংখ্যা হবে n+1 যা বিজোড়। এক্ষেত্রে মধ্যপদ হবে একটি এবং তা n/2+1 তম পদ। আর আরেকটা কি সত্য হতে পারে, এন বিজোড় সংখ্যা হলে এই গরম লাগছে, এটা কমাই দিলে কেন, ঠান্ডা বাড়াও। এন বিজোড় সংখ্যা হলে মোট পদ সংখ্যা n+1। তাহলে কি বলছে, এন বিজোড় সংখ্যা হলে মোট পদ সংখ্যা কত, n+1। এটা কি হচ্ছে আমাদের বিজোড় বলছি। তাহলে বিজোড় সংখ্যার সাথে যদি আমরা কি করি, এক যোগ করি যে কোনো বিজোড় সংখ্যার সাথে, তাহলে সেটা কি হয়, জোড় হয়ে যায়। তাহলে যা জোড়, এক্ষেত্রে মধ্যপদ হবে দুইটি এবং মধ্যপদ দুটি এবং তা
n প্লাস 1/2 এবং এততম পদ এবং n প্লাস 1/2 প্লাস 1তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মধ্যপদ নির্ণয়ের কৌশলগুলো তোমরা জানলা। এখানে আমরা লিখেছি n বিজোড় সংখ্যা হলে মোট পদের সংখ্যা হবে n প্লাস 1 যা জোড়। এক্ষেত্রে মধ্যপদ হবে 2টি এবং তা n প্লাস 1/2 তম পদ এবং n প্লাস 2 প্লাস 1 এততম পদ। তাহলে এগুলো আমরা জানলাম। মধ্যপদ হলে আমাদের কি কি হয়ে থাকে কেমন হয়ে থাকে তো জানি। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী, এর আলোকে যদি আমি একটা সমস্যার সমাধান করতে চাই, তোমরা এটা দেখো, স্লাইডে দেখতে পাচ্ছ এই সমস্যাটা আমি একটু নির্ণয় করতে চাই। তাহলে আমরা দেখি এখানে মধ্যপদের সমস্যাটা, এবং মধ্যপদ নির্ণয়, সমদ্রবর্তী পদ নির্ণয়, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এর আলোকে আমরা কাজগুলো করব। তোমরা অবশ্যই তো প্রশ্নটা দেখতে পাচ্ছ। সেই প্রশ্নটাকে আমি তাহলে বোর্ডে উঠাচ্ছি না, আমি তাহলে ডাইরেক্ট সমাধানে চলে যাচ্ছি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি দেওয়া আছে আমাদের? সমাধান দেওয়া আছে কি আছে? ফাংশনের আকারে p অফ x ইকুয়াল টু সমান x মাইনাস 1/x, এটা দেওয়া আছে একটা উদ্দীপক। 1 নম্বর প্রশ্নটাতে কি বলা হয়েছে? p অফ x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। তাহলে আমি নিলাম এখানে 1 নম্বরে, তাহলে p অফ x টু দি পাওয়ার 10 সমান আমাদের কত হয়? তাহলে দেখি আমরা x মাইনাস 1/x টু দি পাওয়ার এত, অর্থাৎ একটা বিস্তৃতি দেওয়া আছে। এই বিস্তৃতিতে আমাদের বলে দেওয়া আছে এই বিস্তৃতিতে x বর্জিত পদটা কত হবে তা পদ নির্ণয় করে দেখাও। শুধু পদটা নির্ণয় করতে, মান নির্ণয়ের কথা কিন্তু বলা হয়নি। তো তোমরা অনেকে দেখা যায় যে পদ নির্ণয় করতে বলা হলো, মানও নির্ণয় করে দিলা, অতিরিক্ত কাজ করলো। এখন সময়ের আমাদের অনেক মূল্য আছে, অথবা আরেকটা অপ্রয়োজনীয় কিছু যদি তুমি করে বসো, তার জন্য তো অতিরিক্ত নাম্বার থাকবে না। কারণ তোমাদের সবসময় দেখা যায় সৃজনশীলে প্রথম প্রশ্নতে 2 নাম্বার থাকে, 2, 4, 4। সেটা তোমরা জানো, নতুন নাও তো আমাদের কাছে, তারপর একটু একবার বললাম আর কি। তাহলে এখানে আসে, তাহলে ধরি প্রদত্ত বিস্তৃতিতে r প্লাস 1তম পদটি x বর্জিত। তাহলে r প্লাস 1তম পদ এখন বের করব। আমি গতদিন কিন্তু এরকম একটা অঙ্ক করেছি। তাহলে r প্লাস 1তম পদ, তাহলে আমাদের কত আসছে এখানে কত? 10 CR x টু দি পাওয়ার 10 মাইনাস r, এখানে কত থাকছে আমাদের? মাইনাস 1/x। তাহলে কত আসছে এখানে এই জায়গাতে আমাদের? r, এখানে মাইনাস আছে, তাই না? তাহলে মাইনাস 1/r এত। তাহলে এখানে থাকছে আমাদের, এখন দেখি ক্যালকুলেশনটা করে নিই, দেখা যাচ্ছে না, জড়িয়ে গেছে লেখা। 10 CR x টু দি পাওয়ার 10 মাইনাস r মাইনাস 1 টু r, এখানে তাহলে কত থাকলো? এখানে x টু দি পাওয়ার মাইনাস r। তাহলে এখানে থাকছে আমাদের 10 CR। আমি যদি এখানে একটা কনস্ট্যান্ট, যেহেতু এটা একটু বামে নিয়ে নিতে চাই, এত 10 CR x টু দি এত সূচকে নেমে আমি এই দুটাকে একসাথে নিয়ে নিলাম। তা আমরা বলা হয়েছে r প্লাস 1তম পদটি x বর্জিত। যেহেতু আমাদের x বর্জিত পদ হলে আমাদের কি আছে? আমাদের x বর্জিত x টু দি পাওয়ার 0। তাহলে প্রশ্ন মতে
প্রশ্ন মতে 10 to r 10 minus 2r equal to 0, 2r equal to 10, r equal to 5। তাহলে আমরা r এর মান পেয়ে গেছি। অতএব r এর মানটা এখন বসাই, 5 প্লাস এত তম পদ বা ষষ্ঠ তম পদ বা ষষ্ঠ পদটি এক্স বর্জিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা পেয়ে গেলাম এক্স বর্জিত পদ কত, অর্থাৎ তম যদি বলি 5 প্লাস 1 তম পদ বা ষষ্ঠ পদটি এক্স বর্জিত। তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। তা এখন দেখো 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমাদের p টু দি পাওয়ার 6 p অফ x টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি নির্ণয় করো। অর্থাৎ আমাদের কি হচ্ছে, কিছুক্ষণ আমরা আজকে শুরুতেই আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমরা নিয়ে কথা বলেছি, সেটার সাহায্যে আমাদের কাজটা করতে বলা হয়েছে। তাহলে এটা আমাদের বি নাম্বারে আছে। তাহলে বি নাম্বারটাতে আমরা এখন আসি। প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা স্লাইডে। প্যাসকেলের সূত্রের ব্যবহার করে আমাদের কি করতে বলা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে বি নাম্বারে তাহলে আমরা লিখি কত আছে পি টু দি পাওয়ার, তাহলে বিস্তৃতিটা আগে লিখে নিই। পি অফ এক্স এটা দেওয়া আছে, অর্থাৎ এই বিস্তৃতি নির্ণয় করতে বলেছে প্যাসকেলের সূত্রের সাহায্যে। তাহলে পি অফ এক্স এর মান দেওয়া আছে আমাদের, সেটাকে আমরা কাজ করব এবং আমাদের কাজ করার সুবিধার্থে আমাদের মতো করে আমরা সব কিছু লিখে নিব, তাহলে সুবিধা হয়। এক্সটা কমন যদি নিয়ে থেকে থাকি 1 মাইনাস এক্স এত টু দি পাওয়ার 6, এরপরে কত আসছে এক্স টু দি পাওয়ার 6 1 প্লাস, দেখো স্কোয়ার হবে এখানে 1 প্লাস মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এত। তাহলে এই বিস্তৃতিটাকে আমরা কাজটা করব আমরা প্যাসকেলের সাথে। তাহলে এখন সহগ নির্ণয়ের জন্য এখন সহগ নির্ণয় এর জন্য প্যাসকেলের ত্রিভুজ কোন সারি পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব, পাওয়ার কত আছে 6, তাহলে সপ্তম সারি পর্যন্ত। সপ্তম সারি পর্যন্ত। তাহলে আমাদেরকে যখন 5 থাকলে তাহলে ষষ্ঠ সারি পর্যন্ত, 4 থাকলে 5 সারি পর্যন্ত, অর্থাৎ যা থাকবে তার চেয়ে একটা বেশি সারি পর্যন্ত আমরা কাজ করব। তাহলে দেখো কিছুক্ষণ আগে লিখেছিলাম 1 1 প্রান্ত 1 হবে। এরপরে কি আসছে, প্রথম দুটো সারিতে ক্যালকুলেশনে কিছু নাই। তারপর কি আসছে আমাদের 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা সপ্তম সারিতে কিন্তু চলে এসেছি। কত এসছে দেখো 1 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের কিসে প্যাসকেলের ত্রিভুজ আমরা সপ্তম সারি পর্যন্ত লিখেছি। এখন কিছু প্রদত্ত বিস্তৃতি অনুসারে আমরা কি প্যাসকেলের সূত্র অনুসারে বিস্তৃতির আমরা এগুলো কাজব। এখন প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে প্যাসকেলের
ত্রিভুজ সূত্রের সাহায্যে এত এর বিস্তৃতির পদগুলির সহগ যথাক্রমে কত আসছে 1 6 15 20 15 6 এবং 1 দেখো আমি কি লিখেছি, প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে এই এত বিস্তৃতির পদগুলির সহগ যথাক্রমে কত আছে 1 6 এটা নিয়ে নিলাম, সহগ যথাক্রমে তাহলে এত হবে। তাহলে এখন আসি আমরা, তাহলে অতএব এত 6 x টু দি পাওয়ার 6 1 স্কয়ার, তাহলে আমরা লিখলাম। এখন এগুলো সহগ দিয়ে আমি লিখে বসবো। তাহলে x টু দি পাওয়ার 6, তাহলে 1 প্লাস 1 মাইনাস, সরি সহগগুলোকে দিতে হবে। তাহলে 1 নিলাম, এরপর কত আসছে 6 1 মাইনাস এত, এরপর 15 মাইনাস 1 বাই স্কয়ার প্লাস 20 মাইনাস এক্স কিউব প্লাস 15 মাইনাস এত টু দি পাওয়ার 4, এরপর 6 মাইনাস এক্স স্কয়ার 5, এরপর মাইনাস 1 স্কয়ার 6 এত। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি লিখলাম, এখানে দিয়েছি 1 লিখেছি, 6 লিখেছি, 15 লিখেছি, এরপরে 20 লিখেছি, তারপরে কত আছে 15 লিখেছি, 6 লিখেছি, 1 লেখা না লেখা কি কথা। তাহলে এখন ঘাতগুলো দেখো, তাহলে এখানে ঘাতগুলো কত আছে, এখানে এর ঘাত কত 1, এর ঘাত স্কয়ার, এখানে কত আছে কিউব, এখানে কত আছে টু দি পাওয়ার 4 এবং 5 6। তাহলে এখন আমাদের যেগুলোর ঘাত হলো জোড় সেগুলো তো পজিটিভ হয়ে যাবে ভিতরে মাইনাসগুলো, আর যেগুলোর ঘাত হচ্ছে বিজোড়, জোড়গুলো পজিটিভ, বিজোড়গুলো নেগেটিভ। x টু দি পাওয়ার 6, তাহলে আসে এখানে 1 মাইনাস 6 1 বাই এক্স স্কয়ার 15 1 to the power 4 1 by x to the power 4 minus 20 1 by x to the power 6, এরপরে প্লাস 1 by x to the power 8 minus 6 1 by x to the power 10 এরপরে কত আসছে প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12। সুপ্রিয় শিক্ষার্থী একটু দেখো, এখানে দেখে নাও। তাহলে এখানে আমাদের কি আসছে, এখানে চিহ্নটা মাইনাস, যেহেতু এখানে পাওয়ার 1 বিজোড়, এখানে চিহ্ন হলো জোড়, তাহলে এই জায়গা থেকে পজিটিভ হয়ে গেল। এখানে 3 আছে, তা আমাদের কত আসলো, এখানে মাইনাস আসলো। এখানে 4 আছে, তাই এখানে প্লাস হলো। এখানে 5 আছে, মাইনাস হলো। 6 আছে,
প্লাস হলো। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে তোমরা এটা দ্বারা গুণ করে দিব, গুণ করে সিম্পলিফাই করলে ভালো। তাহলে এখন কত আসছে, এক্স টু দি পাওয়ার 6 হলো। তাহলে এখানে কত আসছে, এক্স বাই এক্স টু দি পাওয়ার 4 15 এক্স স্কোয়ার, যেহেতু সুযোগ এখানে কত আসছে আমাদের 20, তারপর 15 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 6 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তারপর কত আছে আমাদের প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমরা এই বিস্তৃতিটাকে আমরা দ্বিপদী বিস্তৃতিকে আমরা কি করেছি, আমরা করেছি প্যাসকেলের সূত্রের ব্যবহার করে আমরা সেটাকে আমরা ক্যালকুলেশন করে সলভ করলাম। তবে সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা দেখলাম যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে কত সহজে কত সুন্দরভাবে আমরা কাজগুলো করতে পারি। তাহলে আরেকটা আমি নিয়ে এখানে দেখার একটা প্রশ্ন আছে। তাহলে এখানে আছে 3 নম্বর সি নম্বর অঙ্কটা দেখো, এখানে একটা প্রমাণ আছে। প্রমাণ আছে, প্রমাণে কি বলা হয়েছে এখানে দেখো। প্রমাণে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্লাইড দেখাও, যে একটা বিস্তৃতি দেওয়া আছে পি অফ এক্স টু দি পাওয়ার এন, এর বিস্তৃতিতে মধ্যপথ প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে কি আছে, তাহলে আমাদের সি নাম্বার মধ্যপথ সম্পর্কে আমরা কিন্তু কিছুক্ষণ পূর্বেই জানলাম সি এ। তাহলে আমাদের দেওয়া আছে কত, পি অফ বিস্তৃতি যেটা, তাহলে আমরা লিখে নিই টু দি পাওয়ার এন। তাহলে আমাদের কত হয় এখানে, এক্স মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার এন, এটা আমাদের বিস্তৃতি। এই বিস্তৃতিটার মধ্যপথ, এর বিস্তৃতিতে মধ্যপথ একটা আমাদের দেখতে, মধ্যপথটা নির্ণয় করে প্রমাণ করতে বলা হয়েছে যে মধ্যপথটা এটা হবে। তাহলে এখানে দেখা যাবে যে পাওয়ার কথা 2n, 2n কি জোড় না বিজোড়, এটা অবশ্যই জোড় সংখ্যা। তাহলে দেখো এখানে 2n জোড় সংখ্যা, তাহলে মধ্যপথ কয়টা হবে, মধ্যপথ হবে একটি, জোড় হলে কত আছে একটি, মধ্যপথ হবে একটি, এবং তা আমাদের মধ্যপথ নির্ণয়ের সূত্র কি শিখেছিলাম, যদি n জোড় সংখ্যা হয় তখন আমরা কি লিখেছিলাম, n বাই 2 প্লাস 1। তাহলে এখানে জানলে তাহলে আমাদের কি হবে, এখানে n এর পরিবর্তে তাহলে আমাদের কত 2n বাই 2 প্লাস 1, এততম পথ। এততম পথ মানে কি, এততম পথ, এততম পথ এটা মধ্যপথ। তাহলে n 2n n প্লাস 1 তম পথটাই মধ্যপথ। তাহলে ওটা এখন বের করবো, ক্যালকুলেশন করব। অতএব n প্লাস 1 তম পথ বা মধ্যপথ, তুমি যাই বলে থেকে তম পথ এই বিস্তৃতির ক্ষেত্রে, তাহলে আমাদের কত আসছে, আমাদের দেখি এখন এটা কাজটা করি। 2n cn x টু দি পাওয়ার 2n মাইনাস n মাইনাস x টু দি পাওয়ার n, আর এখানে কত হচ্ছে n। তাহলে আমাদের লিখলাম আমরা এত পদটা। তাহলে এখানে আসছে, আমরা ক্যালকুলেশন একটু করে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই ফ্যাক্টরিয়াল চিহ্নে এটা ব্যবহার করা হয়নি ওইতে, তা আমি ওখানে সম্মান জানি, আমি যেটা ব্যবহার করাইছি আমি সেভাবেই লিখতে চাই। 2n এত, আমি ওটা পরেও লিখে নিতে পারি, কারণ এখানে এটা লিখলে সমস্যা হবে না। 2n, এখানে কত আসছে n, 2n মাইনাস n, আর এখানে কত থাকছে আমাদের n টু দি পাওয়ার n,
আর এখানে কত হচ্ছে আমাদের এত। তাহলে এটা যদি -1^n-টাকে সামনে নিয়ে আসলাম, ওপরে ফ্যাক্টোরিয়াল 2n মানে কত, আমি একটু ভেঙে দিতে চাই। 2n 1 2n - 2 সরি 2n - 2 দিয়ে 4 3 2 1। আর এখানে কত থাকে আমাদের ফ্যাক্টোরিয়াল n, আরেকটাও ফ্যাক্টোরিয়াল n, এটা আমাদের আসছে। তাহলে আমাদের কি আছে সুপ্রিয় শিক্ষার্থী, এটা সূচকে নেমে কি আছে x এর পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তার মানে 1 লিখলাম না। এখন প্রমাণের সুবিধা, প্রমাণ করার জন্য আমাদের যা যা করার, তাহলে এখানে প্রমাণ করার জন্য আমি যদি জোড় বিজোড় পদগুলোকে আলাদা করে নিই, তাহলে আমাদের প্রমাণটা সহজ হবে। এত 2n - 4 6 4 2 এত, এরপর 2n - 1 2n - 3 5 3 1। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু কোনো পরিবর্তন করিনি, জাস্ট শুধু প্রমাণের সুবিধার জন্য এটার মধ্যে সবগুলো জোড় নিয়ে নিয়েছি, উৎপাদকগুলোর এখানে নেওয়া আছে, আমাদের বিজোড়গুলো নেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণের দিকে দেখতে পাচ্ছি, আমি প্রমাণের দিকে দেখতে পাচ্ছি এই পদটি থাকছে আমাদের। তাহলে আমাকে এখান থেকে কাজ করতে হবে। এই প্রত্যেকের সাথে 2 আছে, তাহলে আমি যদি এখান থেকে একটু কমন নিই, তাহলে 2n সংখ্যক 2 আছে এর মধ্যে। তাহলে আমাদের কত আসতে পারে এখানে n n - 1 n - 2, এখানে 3 2 1। তুমি দেখো যদি এর সাথে 2 গুণ করি তাহলে এই পদ পাবো, এর সাথে 2 যদি 2 গুণ করি এই পদ পাবো, এর সাথে 2 গুণ করলে এই পদ পাবো, এর সাথে পাবো। তো কত সংখ্যক 2 কমন নিলাম আমরা কমন নিলাম n সংখ্যক 2 কমন নিলাম, তাহলে পাওয়ার n হচ্ছে দুটা যদি 2 কমন নিই তাহলে কি লিখি 2 স্কয়ার লিখি। 3টা 2 কমন নিলে আমরা লিখে থাকি দেখি 3q। তাহলে আমরা সেরকম n সংখ্যক নিয়েছি জন্য 2টার পাওয়ার এত হলো। তাহলে এখানে আমরা যদি এখন দেখি, আমি একটু প্রমাণ যেভাবে আছে সেটা একটু লিখতে চাই, না থাক পরের লাইনে 2n - 3 5 1 এত। তাহলে আমি একটু তোমাদের দেখার সুবিধার জন্য, আমার লেখার সুবিধার জন্য আমি একটু উপরে লিখতে চাই, এখান থেকে তোমরা দেখো। তাহলে এখানে আসছে, তাহলে এখানে কি আসলো, তাহলে আমরা এখান থেকে অবশ্যই লিখতে পারি 1 এর উপরও পাওয়ার আছে n 2 এর উপর, তাহলে আমি এই দুটো মিলে এটা লিখতে পারি। আর এখান থেকে আমাদের কত হবে, আমাদের ফ্যাক্টোরিয়াল n লেখা যায়, আর এখান থেকে লেখা যায় 1 3 5 2n - 1 বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি একটু সাজিয়ে লিখি যেভাবে প্রমাণটা চেয়েছে। তাহলে এখানে 2টা ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে একটা কেটে যাবে, তাহলে আমাদের থাকলো কত 1 3 5 2n - 1 ফ্যাক্টোরিয়াল n আর -2 টু দি পাওয়ার n। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, এখানে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা একটা মধ্যপদ সাহায্যে আমরা কি করা যেতে পারে সেটা আমরা করলাম। তাহলে আমি একটু অন্য জায়গায় যেতে চাই, সমদূরবর্তী পদ। সমদূরবর্তী পদ, সুপ্রিয় শিক্ষার্থী তোমরা স্লাইডটা শো করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা স্লাইডের দিকে দেখো, আমি একটু লিখছি না, স্লাইডে যে দেখতে পাচ্ছ আমরা কি আছে, আমরা সমদূরবর্তী পদ পেতে হলে কি করতে হয়, আমরা জানি n যদি একটা স্বাভাবিক সংখ্যা, n স্বাভাবিক সংখ্যার জন্য a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে
এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা n+1 যদি হয়ে থেকে থাকে, তাহলে এই n+1 সংখ্যক পদের প্রথম এবং শেষ হতে সমান দূরে অবস্থিত দুটি পদকে সমদূরবর্তী পদ বলা হয়ে থেকে থাকে। তাহলে দেখো, আমি সমদূরবর্তী পদ নিয়ে একটু কথা বলি, তাহলে আমাদের সবগুলোই হয়ে যাবে। সমদূরবর্তী পদ, দূরবর্তী পদ, আমরা জানি একটু লিখি, না লিখলে হয় না। আমরা জানি n যদি একটা n বিলংস টু n স্বাভাবিক সংখ্যার জন্য, এর জন্য a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা সমান n+1। তাহলে আমরা পদ সংখ্যা লিখলাম n+1। তাহলে এই n+1 সংখ্যক পদের প্রথম পদ ও শেষ পদ হতে সমান দূরে অবস্থিত পদ দুইটিকে সংখ্যক পদের প্রথম পদ ও শেষ পদ হতে এখানে দেখো, পদ হতে সমান দূরে অবস্থিত পদ দুটিকে সমদূরবর্তী পদ বলা হয়। সমদূরবর্তী পদ বলা হয়। এখানে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটা জিনিস, এখানে একটা বিষয় না বললেই নয়। সে বিষয়টা হচ্ছে, আমাদের একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে, ডান দিক থেকে যদি আমরা একটা উপপাদ্য বা বিস্তৃতি আছে, তাহলে ডান দিক থেকে শেষ পদ আছে তাহলে ডান দিক থেকে যদি আমরা আসলে, তাহলে আমরা তো বাম দিকে তাকাবো, আর বাম হলে ডান দিকে তাকাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসছে, তাহলে আমাদের কাজগুলো করতে হয় আর কি। তাহলে সময় কত আছে? সময় লাগবে আমার, তাহলে আমি নতুন জিনিসে যেতে। তাহলে এখানে একটু আসি। তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের আছে। কি আছে? আমাদের অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি। অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি। তাহলে অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি হলে আমাদের কি হতে হবে? দেখো, যদি এরকম হয় x টু দি পাওয়ার এত n, তাহলে an প্লাস n এত 1 প্লাস nx প্লাস n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2,
এক্স স্কোয়ার প্লাস ডট n minus 1 minus n minus 2 n minus r plus 1 factorial r x to the power r। এই ধারাকে আমরা বলবো কি অসীম ধারা দ্বিপদী ধারা। অসীম ধারা দ্বিপদী ধারা আমরা কি বলে থাকবো। তো এখানে আমাদের দেখানোর সময় আমাদের একটা দেখাতে হবে। আমাদের দেখো এখানে কি আছে n, আবার যদি আমরা এখানে যদি 1 না নিয়ে থেকে থাকি, এখানে a নিতাম, তাহলে যেখানে কি আসতো আমাদের, এখানে যদি 1 না নিতাম, আমরা যদি একটা সাধারণ নিতাম, তাহলে আমাদের কি আসতো এই জায়গাতে a x টু দি পাওয়ার n, তাহলে আসতো আমাদের an, তাহলে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস n minus 1 by n minus 1 factorial to n minus 2 x square n minus 1 n minus 2 n minus r plus 1 factorial r n minus r into x r। আমরা এটাকে 1/1 লিখেছি, তাই এখানে যেহেতু n এর উপর যতই পাওয়ার হোক না কেন, সেটাকে আমাদের কি হবে, সেটাকে আমাদের হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাই আমরা লিখছি। তখন এখানে যদি a দেওয়া হতো তাহলে আমাদের কত আসতো, এটাকে আসতো দেখো n মাইনাস এত, n মাইনাস 2 এত, এখানটা সাধারণ পদটা পেলাম, প্লাস যেহেতু অসীম ধারায় আমাদের এটা থাকবে আর কি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই অসীম ধারার আলোকে তোমরা এর দিকে দেখতে পাচ্ছ, তোমরা একটু স্লাইডে দেখো, স্লাইডটা শো করতে হবে। স্লাইডে দেখো, স্লাইডে তোমাদের লেখা আছে, আমাদের এখানে কিছু শর্ত দেওয়া আছে যে এখানে এই যে এনটা আছে, এনটার কিন্তু আমি পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। এনটা এই এন ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্যতীত যে কোনো মূলদ সংখ্যা, অর্থাৎ এন ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, সেই ভগ্নাংশটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আর একটা কি শর্ত হতে পারে, f1, অর্থাৎ এটাকে কি লিখতে পারি আমরা, যদি আরো যদি এখন এটাকে লিখলে আমরা কি লিখি, -1 চেয়ে বড় আর 1 এর মধ্যে থাকতে হবে। তাহলে শর্ত দুটো হলো, প্রথম একটা শর্তকে বললাম অবশ্যই এনটা কি হতে হবে, এরা ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্যতীত যে কোনো মূলদ সংখ্যা, অর্থাৎ n ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। আর একটা শর্ত এটা, এই শর্তগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এর আলোকে আমি একটা অঙ্ক নিতে চাই, তোমরা একটু দেখো, বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে স্লাইড শো। এখানে তোমরা প্রশ্নটা দেখো, এক্স এর মান কত হলে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 নম্বর রাশির বিস্তৃতি বৈধ হবে। এই বিস্তৃতিটি কখন বৈধ হবে সেই জিনিসটাকে আমাদের এখন দেখাতে হবে। অসীম ধারা নিয়ে কথা বলছি আমি। তাহলে এখন আসি 1 নম্বরে, আমাদের দেওয়া আছে কি আছে, অসীম ধারাটা সমাধান। তার ধারা আমাদের দেওয়া আছে, বিস্তৃতিতে দেওয়া আছে 1/√3(8 - 5x। এটা আমাদের প্রদত্ত ধারাটি, প্রদত্ত বিস্তৃতিটি এক্স এর ঘাতের ঊর্ধ্ব ক্রম অনুযায়ী বিস্তৃত হবে যদি কি হয়,
টু তাহলে বৈধ কখন হবে? আমাদের এই শর্ত হলে আমাদের তখন আমাদের এই হবে। তাহলে আমরা পেয়ে গেছি এই খ নাম্বারে। তোমরা দেখো খ নাম্বারে আমাদের কি আছে, এক নম্বর চতুর্থ ঘাত পর্যন্ত, এই বিস্তৃতিটাই চতুর্থ ঘাত পর্যন্ত আমাদের বিস্তৃত করতে বলা হয়েছে। যেহেতু এটা বৈধ হবে তাহলে বিস্তৃত তো আমরা করতেই পারি। তোমরা একটু দেখো, তাহলে প্রদত্ত বিস্তৃতি এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুযায়ী বিস্তৃত হবে যদি আমাদের এটা হয় আর কি। তাহলে এটা হয়ে গেল, এটা ক নাম্বার ছিল। এখন খ নাম্বার বা বি নাম্বার। এখন আছে আমাদের, তাহলে আমরা এখন লিখি এটাকে যদি কাজ করে নিই তাহলে কত হচ্ছে আমাদের। কাজের সুবিধার জন্য আমরা 8 1 মাইনাস 5x বাই 8 এত 1/3, তাহলে পাওয়ারটা 1/3 হলো। তাহলে 1/2 1 মাইনাস 5x বাই 8 ইকুয়াল টু মাইনাস 1/3। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে অসীম ধারায় বিস্তৃত অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির এখানে প্রথম একটা কিন্তু শর্ত, উল্লেখযোগ্য শর্ত হচ্ছে যার প্রথম পদটাকে 1 হতে হবে এবং দ্বিতীয় পদ 1-এর চেয়ে ক্ষুদ্রতম হতে হবে। এর কিন্তু শর্তটা কিন্তু তোমার মানতে হবে। তাহলে কি বললাম, প্রথম পদ 1 হতে হবে এবং দ্বিতীয় পদ 1-এর চেয়ে ক্ষুদ্রতম হতে হবে। এটা শর্তটাকে মানে শর্তটা সেই আকারে লিখে না হলো। তাহলে এখন এটাকে বিস্তৃত করে এত, তাহলে 1 প্লাস মাইনাস 1/3 5x by 8 plus minus 1/3 minus 1/3 minus 1 by factorial 2 minus 5x by 8 এত plus minus 1/3 minus 1/3 এত minus এত factorial 3 5x to the power 8 এত প্লাস এত। যেহেতু আমাদের চতুর্থ ঘাত পর্যন্ত বিস্তৃত করতে বলেছে, চতুর্থ কি বলা হয়েছে, চতুর্থ ঘাত পর্যন্ত। তাহলে আমাদের কি আছে, চতুর্থ ঘাত পর্যন্ত হয়ে গেছে 1 2 3 4 এ পর্যন্ত আমরা লিখে নিয়েছি। তো এখন আমরা কাজটা ক্যালকুলেশনটা শুধু করবো, তাহলেই হবে আর কি। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সি নাম্বার স্লাইডে আছে, সি নাম্বার প্রশ্নটা তোমরা উঠিয়ে নাও, দেখতে পাচ্ছ। প্লাস 524x এখানে ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 3 স্কোয়ার 1 ইন্টু 4 5/8 স্কোয়ার x স্কোয়ার মাইনাস 1 into 4 into 7 into factorial 3 to the power cube এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত আসছে আমাদের। এখানে দুটো প্লাস, যদি প্লাস হয়ে থেকে থাকে তাহলে এই দুটাতে কত আসছে আমাদের, দুটাকে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে তো প্লাস হয়েই যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত আসবে, আমাদের এখানে কয়টা মাইনাস আসছে, তিনটা মাইনাস আর এখানে একটা মাইনাস, তাহলে আমাদের কত হবে আমাদের, তাহলে প্লাস। সেক্ষেত্রে আমরা লিখি 5/8 x to the power 3 এত
1 প্লাস 5/24x প্লাস 1 ইন্টু 4/2 এত, তারপর এখানে থাকছে 24 মাইনাস 5, একটা দুটো তিনটা মাইনাস, এখানে পাওয়ারও মাইনাস প্লাস এত স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে কত হলো 147 ফ্যাক্টরাল 3, এখানে 5/24 কিউব এক্স কিউব প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কি আছে, প্রশ্নটা কি ছিল, আমাদের এই বিস্তৃতিটাকে চতুর্থ ঘাত পর্যন্ত বিস্তৃত করার। তাহলে আমরা আরেকটা অঙ্ক তোমাদের ছিল দ্বিপদী আরেকটা বিস্তৃতি ছিল, সেই বিস্তৃতিটাকে আমাদের কাজটা করতে হবে। কম্পিউটার তো অনই হয় না, একটু প্রশ্নটা নিতে পারলেই হতো। ও দেখি প্রশ্ন দেখা যাবে, প্রশ্ন কি দেখা যাবে স্লাইডে? সি নাম্বার প্রশ্নটা। আর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখতে পাচ্ছ প্রশ্নতে আরেকটা বিস্তৃতি আছে, তোমরা দেখো একটা প্রমাণটা আমি লিখে নিই। সি নাম্বারটাতে কি আছে, বিস্তৃতি কি আছে, 1 মাইনাস 2x মাইনাস এত। এই বিস্তৃতি থেকে কি করতে বলা হয়েছে, আর তম পদের সহগটাকে প্রমাণ করতে বলা হয়েছে। আর প্লাস ওয়ানতম পদের সহগ, আর প্লাস ওয়ানতম পদের সহগে এটাকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এখন দেখো এটাকে, তাহলে আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ সমান, তাহলে আমাদের কত আসে, আর প্লাস ওয়ানতম পদ ফ্যাক্টোরিয়াল আর মাইনাস টু মাইনাস এত মাইনাস টু এত মাইনাস 2 মাইনাস আর প্লাস 1 এত, এরপর মাইনাস 2 এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমরা প্রমাণ করতে হবে যেটা, সেটাকে আমরা পেয়ে গেছি, এততম পদ। তাহলে অততম পদের সহগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে চলে আসবো এততম পদের সহগ। তাহলে এখান থেকে আসি, অতএব আর প্লাস ওয়ানতম পদের সহগ। তাহলে আমরা কি লিখলাম, ওটা লিখলাম প্রথম পদ, তার অতএব এততম পদের সহগ। তাহলে সহগটাকে আমরা নিই, আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে কত থাকছে, মাইনাস 1/2 মাইনাস কত এখানে থাকছে 3/2 মাইনাস 5/2, এখানে কত হবে আমাদের 2 মাইনাস 1 প্লাস 2r প্লাস আর 2 টু দি পাওয়ার আর
বাই ফ্যাক্টোরিয়াল আর। যেহেতু সহগ এক্স টু দি পাওয়ার আর, তাহলে বাদ যাবে। তাহলে আমাদের সহগ লিখেছি, এখন পদ লিখেছিলাম। তাহলে এখানে কত সংখ্যক পদ আসছে আমাদের? তাহলে আমাদের যদি কমন নিয়ে থেকে থাকি, তাহলে এখানে কত আসছে? -1 টু দি পাওয়ার আর, আর 2 টু দি পাওয়ার আর। এখানে থাকবে আমাদের 1 ইন্টু 3 ইন্টু 5 এত, আর -1, আর এখানে হবে আর 2r ফ্যাক্টোরিয়াল আর। তাহলে যেহেতু প্রমাণ যেটা করতে হবে সেদিকে এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের কেটে যায় থাকছে কত? কেটে যায় থাকছে এটা। তাহলে আমরা যদি পদের মধ্যের পদগুলো আমরা নিয়ে থেকে থাকি 4, 5, 6, 2r -1, 2r। তাহলে এখানে আমরা কোন কোন পদগুলো অতিরিক্ত পদ নিয়েছি? আমরা 2, 4, 6, 2r এই পদগুলো অতিরিক্ত নিয়েছি ফ্যাক্টোরিয়াল আর। তাহলে এখান থেকে ওখান থেকে থাকছে কত? ফ্যাক্টোরিয়াল 2। এখানে 2 সংখ্যক আমি আর সংখ্যক 2 কমন নিলাম, তাহলে 1, 2, 3 আর ফ্যাক্টোরিয়াল আর। তাহলে আমাদের থাকছে এখানে ফ্যাক্টোরিয়াল 2r, 2r, আর এখানে ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল আর। তাহলে প্রমাণ যে আকারে লিখতে বলেছে আমরা সেই আকারে লিখি। 2r এখানে এত, আর 2 টু দি পাওয়ার আর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রমাণ হয়ে গেছে। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, এর পদের শখ এটা হবে, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সসীম ধারা দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারা দ্বিপদী বিস্তৃতি দুই ধারা নিয়ে আমরা দুদিন ধরে কাজ করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এখান থেকে কিছু হলেও উপকৃত হবা। এবং যদি এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তোমরা কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ করলে, যেহেতু এই পরিস্থিতি স্বাভাবিক না, অতএব ডিপার্টমেন্টে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে তোমরা আমাদের কলেজের সাইটে অথবা গণিত বিভাগের সাইটের মাধ্যমে যদি তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমরা কথা বলবো এই পড়াশোনার ব্যাপারে। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।